পরমাণু মডেল, পরমাণু মডেল এগুলো আমাদের একটু সংক্ষেপে জানা উচিত। এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে যে কোনটা এই মডেলের কথা নয়। মডেল কি? মডেল মানে কি নায়ক নায়িকা র্যাম শো করে, অস্বাভাবিক ভঙ্গিতে হাঁটাহাঁটি করে, জাহিদ খান ডিগবাজি দেয়, এক্সপার্ট ডিগবাজি এক্সপার্ট, এগুলো কি মডেল? না। বিজ্ঞানের মডেল হচ্ছে যুক্তি নির্ভর গবেষণা। যুক্তি নির্ভর গবেষণাকে বলা হয় হচ্ছে মডেল। সেই যুক্তি নির্ভর গবেষণা যদি পরমাণু না হয় তাহলে পরমাণু মডেল। বেশ কিছু মডেল আছে। একটা বলা হয় থমসন পরমাণু মডেল, থমসন পরমাণু মডেল। একটাকে বলা হয় রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল। একটাকে বলা হয় নিলস বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। এই তিনটা মডেল হচ্ছে আমাদের কাছে সবচেয়ে পপুলার, বিশেষ করে 2 আর 3। এছাড়াও আরো দুইটা মডেল আছে, জেনে রাখতে পারো। বোর সমারফিল্ড মডেল, একটাকে বলা হয় তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল, পরমাণু মডেল। তা থমসন পরমাণু মডেলের 4টা নাম আছে, একটু বিশেষভাবে জেনে রেখো। থমসন পরমাণু মডেল আরেক নাম হচ্ছে তরমুজ মডেল, বা এটাকে বলা হয় কিসমিস পুডিং মডেল, পুডিং মডেল। এটাকে বলা হয় তরমুজ পুডিং মডেল। সব লোভনীয় খাবার, মনে হচ্ছে স্যার খাবার নিয়ে পড়াশোনা করাচ্ছেন কিনা। এটা আরেক নাম হচ্ছে প্লাম পুডিং মডেল, প্লাম পুডিং মডেল। আমরা মনে রাখবো মডেলটা দেওয়া আছে 1898 সালে। ইলেকট্রন আবিষ্কার করছে জে থমসন 1897 সালে। তার 1 বছর পর 1898 সালে এই মডেল দেওয়া হয়েছে। কেন তরমুজ মডেল বলা হয়? এক্স্যাক্টলি তরমুজের ভেতরে যেমন ছিটে থাকে তেমনি পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটে থাকে, এবং তরমুজের মেজর অংশ কি লাল জলীয় অংশ, তেমনি পরমাণুর হচ্ছে অবিচ্ছিন্ন ভাবে থাকে হচ্ছে পজিটিভ চার্জ, বিচ্ছিন্ন ভাবে থাকে নেগেটিভ চার্জ। পরমাণু হচ্ছে ধনাত্মক তড়িতায়িত গোলক। এটাই হচ্ছে থমসন পরমাণু মডেল। বা পুডিং এর ভেতরে কিসমিস গুলো ছড়িয়ে ছিটে থাকে আর পুডিংটা পুরোটাই থাকে, তার মানে কিসমিস এবং হচ্ছে তরমুজের বীজ মানে আমরা এক্স্যাক্টলি ইলেকট্রন বুঝাইছি, আর লাল জলীয় অংশ আর পুডিং মানে এক্স্যাক্টলি পজিটিভ চার্জ বুঝাইছি। রাদারফোর্ড পরমাণু মডেলের আরেক নাম হচ্ছে সৌর মডেল। আর একটা নাম আছে সোলার সিস্টেম অ্যাটম মডেল, সোলার সিস্টেম অ্যাটম মডেল। মডেলটা দেওয়া হয়েছে 1911 সালে। রাদারফোর্ড বোর পরমাণু মডেল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর আরেক নাম হচ্ছে কোয়ান্টাম মডেল, কোয়ান্টাম মডেল। ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে এটা দিয়েছে, আর এটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্বের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে রাদারফোর্ড মডেল। এটা দেওয়া হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে। এটা হচ্ছে 1913 সালে। ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস বোর, বোর সমরফিল পরমাণু মডেল 1916 সালে দেওয়া হয়েছে এটা। তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল, এটা দেওয়া হয়েছে হচ্ছে ডি বুগলি 1924 সালে। ফ্রান্সের পদার্থবিজ্ঞানী হচ্ছে ডি বুগলি। তিনি বলেছে ইলেকট্রনের দ্বৈত নীতি, ইলেকট্রনের মধ্যে কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে। তার সমীকরণ বলা হয় ল্যামডা সমান এইচ ভাগ এম ভি। তার মানে কোনো কিছু যদি ভর এবং বেগ থাকে তার তরঙ্গ ধর্ম পাওয়া যাবে। এই তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হয় ডি বুগলির তরঙ্গ দৈর্ঘ্য, এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন রাদারফোর্ড পরমাণু মডেলের থেকে আমরা কি কি পাই? রাদারফোর্ড পরমাণু মডেল থেকে আমরা স্বীকার্য পাই হচ্ছে 5টা। শর্টকাটে কি? পরমাণুর আকার নিয়ে একটা ধারণা দিয়েছে, 2 নম্বর নিউক্লিয়াস নিয়ে, চার্জ নিরপেক্ষতা, এভাবে তোমরা মনে রাখতে পারো সংক্ষেপে। তারপরে সৌর মডেল কেন বলেছে, এবং সবার শেষে 2টা হচ্ছে বল আছে, কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল। আমি সংক্ষেপে তোমাদের জন্য একটু বলি যেন এখান থেকে কোশ্চেন আসলে পারো। পরমাণু হচ্ছে ক্ষুদ্র গোলাকৃতি কণা, এর 2টা অংশ রয়েছে, একটা হচ্ছে কেন্দ্র, একটা হচ্ছে কেন্দ্র বহির্ভূত অংশ। পরমাণুর সমস্ত ভর কেন্দ্রে থাকে, এই কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। পরমাণুর কেন্দ্রে যতগুলো পজিটিভ চার্জ থাকে অনুরূপ সংখ্যক নেগেটিভ চার্জ কেন্দ্র বহির্ভূত অঞ্চলে অবিরাম ঘুরতে থাকে, তাই সকল পরমাণুর চার্জ নিরপেক্ষ। সৌর মডেল কেন বলা হয়? সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘোরে, তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে, তাই এই মডেলকে বলা হয় সৌর মডেল। কেন্দ্রমুখী বল,
নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা কেন্দ্রমুখী বল, আর ইলেকট্রনের ঘূর্ণনের জন্য বাইরের দিকে বল কাজ করে তাকে বলে কেন্দ্রবিমুখী বল। এই দুই বলের মান সমান এবং বিপরীতমুখী। সীমাবদ্ধতা পাই আমরা কি কি? তুলনা করাটা এখানে সমস্যা হয়েছে। তুলনা কি? গ্রহকে আকর্ষণ করে, ইলেকট্রনকে বিকর্ষণ করে। গ্রহগুলো হচ্ছে চার্জহীন আর ইলেকট্রন হচ্ছে চার্জিত, এবং চার্জিতর সাথে অচার্জিত বস্তুর তুলনা করা হয়েছে, এটা একটা সমস্যা। 2 নম্বর সীমাবদ্ধতা ম্যাক্সওয়েল তত্ত্ব। ম্যাক্সওয়েল তত্ত্ব কি? পদার্থবিদ্যার নিয়ম অনুসারে কোনো চার্জিত বস্তু বৃত্তাকার পথে ঘুরলে অবিরাম শক্তি বিকিরণ করার কথা। শক্তি বিকিরণ করলে ব্যাসার্ধ হ্রাস পেয়ে ইলেকট্রন অবস্থান কোথায় হওয়ার কথা? নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, যা বাস্তবে কখনোই ঘটে না। তারপরে বর্ণালী সম্পর্কে কোনো ধারণা এই মডেলে নেই। তারপরে আমাদের ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি। ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা এই মডেলে নেই। আরো একটা জিনিস আমরা মনে রাখবো, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর নিউক্লিয়াস কিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রদক্ষিণ করবে তার কোনো ধারণা এই মডেলে নেই। অর্থাৎ একাধিক ইলেকট্রন যদি থাকে তার ক্ষেত্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে ইলেকট্রন প্রদক্ষিণ করবে তার ধারণা নেই। খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। আমরা মনে রাখবো রাদারফোর্ড পরমাণু মানে 5:5, 5টা স্বীকার্য, 5টা হচ্ছে সীমাবদ্ধতা। তাহলে বোর পরমাণু মডেল, এটাও আমরা একটু জেনে ফেলি। বোর পরমাণু মডেলকে বলা হয় 3:3 মডেল। 3:3 তার মানে প্রস্তাব 3টা, সীমাবদ্ধতা হতে 3টা। প্রস্তাব কি? প্রথম হচ্ছে অরবিট বা শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, অরবিট বা শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। 2 নম্বর হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। 3 নম্বর হচ্ছে শক্তির শোষণ ও শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব, শক্তির শোষণ, শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। শর্টকাটে বলি, অরবিট বা শক্তি স্তর কি? অনেক সময় বলে অরবিট শক্তি স্তরের ধারণা কে দিয়েছে? নিউজ বোর্ড, ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিউজ বোর্ড। তা অরবিট কি? নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন আবর্তনের জন্য সুনির্দিষ্ট পথসমূহকে বলা হয় অরবিট। অরবিটকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন হচ্ছে 1, 2, 3। এন এর মান 1 মানে কে শেল, এন এর মানে 2 মানে এল শেল, এম শেল, কিন্তু এন এর মান কখনো 0 হতে পারবে না। নিউক্লিয়াসের কাছাকাছি শেলের শক্তি কম, নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় তার শক্তি তত বেশি। কে এল এম এন, কার শক্তি বেশি? এন এর বেশি, এম এর কম। সবচেয়ে কম হচ্ছে কে। ক্লিয়ার? কৌণিক ভরবেগ, প্রতিটা শক্তি স্তরে কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর গুণিত। mvr সমান nh/2π। তার মানে প্রথম শক্তি স্তর h/2π, দ্বিতীয় শক্তি স্তর 2h/2π। তবে এর মানে শক্তি স্তর সংখ্যা, m মানে ইলেকট্রনের ভর, v মানে ইলেকট্রনের গতিবেগ, r মানে আমাদের ব্যাসার্ধ, আর পাই মানে তো বুঝতেছো, h মানে প্লাঙ্কের ধ্রুবক, মান হচ্ছে 6.626 10⁻34 জুল সেকেন্ড এসআই এককে, বা 6.626 10⁻27 আর্ক সেকেন্ড সিজিএস এককে। শক্তি শোষণ ও শক্তি বিকিরণ, কোন একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি শোষণ হয় না, বিকিরণ হয় না। যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন হয় শক্তি শোষণ। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তির স্তরে আসলে শক্তির হয় বিকিরণ। মনে করো এখানে আমরা 2টা শক্তি স্তর ধরলাম, এটা হচ্ছে E1 কক্ষ বিশিষ্ট, এখানে E2 কক্ষ বিশিষ্ট। E2 মাইনাস E1 এটা হচ্ছে এইচ নিউ। এখান থেকে এখানে গেলে এটা হচ্ছে শোষিত শক্তি, 2 তলা থেকে এখানে আসলে বিকিরিত শক্তি। তার মানে এই যে ডেল্টা ই, এটা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ, এই যে মানটা এখানে আমরা পাই। আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা যেটাকে আমরা বলি কম্পাঙ্ক, পারবো না আমরা? আচ্ছা, এছাড়াও আমাদের আরো এক্সট্রা কিছু ইনফরমেশন লাগবে এখানে। আর বোর পরমাণু মডেলের সফলতা কি? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। সবাই মনে করে হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করতে পারে, না বাবা, এটারও বর্ণালী ব্যাখ্যা করতে পারে, এটারও পারে, এটারও পারে। এক্স্যাক্টলি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এটার লিমিটেশন হচ্ছে হাইজেনবার্গের নীতির সাথে বোর পরমাণু মডেলের যে নীতির একটু অসামঞ্জস্যতা হয়। বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ সুনির্দিষ্ট, যা হাইজেনবার্গের নীতির কি পরিপন্থী।